থাপ্পড়কে উঠিনে পড়ে থাকা রেশমার দিকে সবাই এক পলক তাকালো। পরক্ষণই রেশমাকে থাপ্পড় মারা ব্যক্তিটির দিকে সবাই তাকালো। দেখতে পেল রেশমাকে থাপ্পড় আর কেউ না, বাংলাদেশের সুনামধন্য উকিল রেহানা চৌধুরী মেরেছে। রেহানা চৌধুরীর হাতে থাপ্পড় খেয়ে রেশমা অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। সে হয়তো বুঝতেছে না রেহানা চৌধুরী তাকে কেন থাপ্পড়টা মারল। তখনই রেহানা চৌধুরী গর্জে উঠে বলল, মা, এই মেয়ে, তুই যেন কি বললি? মেহেকের বংশ পরিচয় নেই তাই না? তুই মেহেকের বংশ পরিচয় সম্পর্কে কি জানিস? আর তুই বা কোন নামি দামি বংশের মেয়ে শুনি? তোর বাবা কোন বংশের সন্তান আমিও তা জানতে চাই। রেহানা চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে রাবিয়া শিকদার তাকে তোষামন্দ করার জন্য বলল, মেহেকের মামি ম্যাডাম, আপনি হয়তো জানেন না, এই মেয়ে গ্রামে থাকা অবস্থায় কত পর পুরুষের সাথে রং ঢং করে বেরিয়েছে। ওর বাপ তো মরে বেঁচে গেছে, মাটাও মরে বেঁচে গেল, আর দিন শেষে এই আপদ পড়ল আমাদের ঘাড়ে। মেহেক তার মামি রাবিয়া শিকদারের কথা শুনে মেহেক অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর তার মামির উদ্দেশ্যে বলল, মেহেক, উফ মামি, একটু ভুল বললে। মেহেকের মামি, আবার কি ভুল বললাম? তুই কি বলতে চাস? আর আমার কথাই এমন পাগলের মতো হাসতেছিস কেন? মেহেক, মামি, তুমি হয়তো ভুলে গেছো, এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি। এই বাড়ি তোমার স্বামীর টাকায় তৈরি না, এই বাড়ি আমার বাবার টাকায় তৈরি। তাই আমি তোমাদের ঘাড়ে নয়, তোমরা আমার ঘাড়ে এসে পড়েছো। মেহেকের মুখ থেকে এমন উত্তর তার মামি আশা করেনি। উনি তো অবাক হয়ে মেহেকের মুখের দিকে তাকিয়ে আছে। সেটা কোন মেহেককে দেখছে? উনি তো এই মেহেককে আগের মেহেকের সাথে খুঁজে পাচ্ছে না। মেহেক এতটা কিভাবে বদলে গেল, তাও এত কম সময়ে? নিশ্চয় এসবের পিছনে এই মন্ত্রীর পরিবার আছে। এই মন্ত্রীর পরিবার মেহেকের মধ্যে কি এমন পেল যে সবাই তার হয়ে কথা বলছে? ঠিক তখনই রেহানা চৌধুরী ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, মা, তোমরা সবাই জানতে চাও মেহেকের বংশ পরিচয়। নিশ্চয় তোমাদের সবার সন্দেহ আছে মেহেকের বংশ পরিচয় নিয়ে, তাই না? মেহেকের কেউ নেই বিধায় সবাই তার সাথে যত অত্যাচার করা যায় সব রকম অত্যাচারই করেছে। তবে মনে রেখো, এসব অত্যাচারের হিসাব পই পই করে দিতে হবে। রেহানা চৌধুরী এমন কথা বলে শক্ত মনোভাব নিয়ে সবার দিকে তাকালো। দেখতে পেল পুরো শ্যামপুর গ্রামের মানুষ সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, কারণ তারা সবাই জানতে চায় মেহেকের আসল পরিচয়, মেহেকের বংশ পরিচয়। সবার দিকে এক পলক তাকিয়ে রেহানা চৌধুরী বলল, মা, আপনারা সকলেই জানেন মেহেকের বাবা আয়ান চৌধুরী একজন সাংবাদিক এবং তিনি মধ্যবিত্ত ঘরের সন্তান, তাই না? আপনারা তো সবাই এটাই জানতেন। তবে আপনারা কোনোদিনও আইমান চৌধুরী অন্য কোনো আত্মীয়কে দেখেননি, তাই তো তাকে নিয়ে এত কানা ঘোষা। সবাই মাথা চাকিয়ে সম্মতি দিল, অর্থাৎ উত্তর হলো হ্যাঁ। রেহানা চৌধুরী মৃদু হেসে উত্তর দিল, মা, মেহেকের বাবা আইমান চৌধুরী, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি কোনো সাধারণ ঘরের জন্ম নেওয়া মধ্যবিত্ত পরিবারের সন্তানও না। রেহানা চৌধুরীর মুখ দেখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। সবচেয়ে বেশি অবাক হলো মেহেকের মামা মহসিন শিকদার এবং তার মামি রাবিয়া শিকদার। রাবিয়া শিকদার তার স্বামী মহসিন শিকদারের কানে কানে ধীর কণ্ঠে বলল, মেহেক মামি, তোমার বোনের জামাই এর পরিবার সম্পর্কে এই মহিলা এসব কি বলছে?
তুমি তো আগে কোনো দিনও এসব নিয়ে কিছু বলনি। মেহেকের মামা: আরে তোমাকে কিভাবে বলবো, আমি তো নিজেই জানতাম না। তবে আইমানকে দেখে মনে হতো ও অনেক রহস্যময়। রেহানা চৌধুরী মেহেকের মামা মামির দিকে আরো চোখে তাকিয়েছিল, তাদের ভাবভঙ্গি বোঝার জন্য। তাদের প্রতিক্রিয়া দেখে রেহানা চৌধুরী বিদ্রূপের হাসি দিয়ে বলতে লাগলো, আইমান চৌধুরী বাংলাদেশের টপ বিজনেসম্যান, চৌধুরী এম্পায়ারের চেয়ারম্যান আয়ান চৌধুরী ছোট ভাই। আইমান নিজেও চৌধুরী এম্পায়ারের 50% শেয়ার হোল্ডারের মালিক। রেহানা চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে অপলকভাবে, যেন তারা চোখের পলক ফেলতে ভুলে গেছে। সবার এমন রিয়াকশন দেখেও রেহানা চৌধুরী মৃদু হেসে বলল, শুধু তাই নয়, মন্ত্রী আবরাজ আয়ান চৌধুরীর ছোট চাচা, টপ বিজনেসম্যান আরহাম চৌধুরী চাচাও আইমান চৌধুরী। মেহেক কোনো থার্ড ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেনি। মেহেক চৌধুরী বাড়ির মেয়ে, আর এখন তো চৌধুরী বাড়ির বউও। রেহানা চৌধুরীর কথা শেষ হতেই আবরাজ ধীরে পায়ে গিয়ে দাঁড়ালো মহসিন শিকদারের সামনে, আর শক্ত গলায় বিদ্রূপের সাথে বলল, আবরাজ তা মা একটু টেনে বলল, আমরা কি এখন বাড়ির ভেতরে যেতে পারি নাকি এখানে নাটক কন্টিনিউ চলবে? একজন মন্ত্রীর মুখে এমন টিকটারিমূলক কথা শুনে মহসিন শিকদার ভড়কে গেল। সাথে সাথে নিজেকে স্বাভাবিক করে নিয়ে মাথা ঝাঁকিয়ে নীরব সম্মতি দিল, অর্থাৎ তারা সবাই বাড়ির ভেতরে যেতে পারে। মহসিন শিকদারের সম্মতি পেতে চৌধুরী বাড়ির সবাই বাড়ির ভিতরে যেতে লাগলো। মেহেক একটু এগিয়ে গিয়ে রেশমাকে মৃদু ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আবরাজ এবং আরহাম মেহেকের এমন কর্মকাণ্ড আরো চোখে দেখছিল আর মিটিমিটি হাসছিল। তবে মেহেকের এমন কর্মকাণ্ডে আবরাজ কম অবাক হয়নি। সে ভেবেই অবাক হচ্ছে তার বউ এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে সে এটা বুঝতে পারল শিকদার পরিবারের কপালে দুঃখ আছে। তারা মা আর বউ যে এখন শিকদার পরিবারকে নাকানি সুবানি খাওয়াবে তা সে বেশ বুঝতে পারছে। মেহেক সবাইকে তাদের নিজ নিজ রুম দেখিয়ে দিল। এখন শুধু বাকি আছে আবরাজ এবং মেহেক। রেহানা চৌধুরীর সম্মানিত মেহেক আবরাজকে সাথে নিয়ে তার নিজ রুমে চলে গেল। বিয়ের পর এই প্রথম তারা একসাথে থাকবে। আয়ান চৌধুরী চাচ্ছিল মেহেক এবং আবরাজের বিয়ে আবারও ধুমধাম করে দিতে। এজন্য তিনি তাদের দুজনকে আলাদা আলাদা রুমে রাখত। তবে শিকদার বাড়ির পরিস্থিতি ভিন্ন। তারা যদি দেখে মেহেক আর আবরাজে তৃতীয়জন তৃতীয় রুমে থাকে, এটাকে তিল থেকে তাল বানিয়ে পুরো এলাকা ছড়িয়ে দিবে। এতে চৌধুরী পরিবারের সম্মান নষ্ট হবে। তাই কদিন আবরাজ আর মেহেক এক রুমে থাকবে। মেহেক আর আবরাজ মেহেকের রুমে প্রবেশ করে দেখতে পেল মেহেকের রুম রেশমা দখল করেছে। এটা দেখে তো মেহেক রেগে গেল, কারণ এই রুমে তার শৈশব কেটেছে। এই রুমটা তার বাবার অনেক প্রিয় ছিল। তাই বাবার মৃত্যুর পর সে আর তার মা এই রুমেই থেকেছে। মায়ের মৃত্যুর পর সে একা হয়ে গেলেও অনেক অত্যাচার সহ্য করেও সে এই রুম ত্যাগ করেনি। রেশমা এটা সহ্য করতে পারেনি, তাই এই রুমে তালা দিয়েছিল আর মেহেককে রান্নাঘরে থাকতে হতো। তবে মেহেক থাকা অবস্থায় এই রুমে রেশমা থাকেনি, অথচ এই মেয়ে তার রুম দখল করে নিয়েছে।
মেহেক রেশমার সকল জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে লাগলো। এরপর চিল্লিয়ে বলল, মেহেক 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে যদি আমার এই রুম পরিষ্কার না হয় আর তোদের সকল জিনিসপত্র যদি বাহির না হয়, তাহলে শিকদার বাড়ির সকলকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মাইন্ড ইট। কথাটি বলেই মেহেক আবরাজের হাত ধরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। মেহেক চলে যেতেই উপস্থিতি হয় রেহানা চৌধুরী। রাগী স্বরে রেশমা আর রাবিয়া শিকদারের উদ্দেশ্যে বলল, মা, আমার মেয়ে কি বলল কানে যায়নি? দ্রুত কাজ শেষ করো। আর হ্যাঁ, আমার মেয়ে কিন্তু অনেক ক্লান্ত, ওরা রেস্ট নিবে, তাই দ্রুত কাজ শেষ করো। রেহানা চৌধুরী এমন কথা আর মেহেকের হুমকিমূলক কথা শুনে শিকদার পরিবারের সকলের শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। তারা দ্রুত পায়ে মেহেকের রুমে চলে গেল এবং রুম পরিষ্কার সহ রেশমা সকল জিনিসপত্র বাহির করতে লাগলো। অপরদিকে মেহেক আবরাজের কাঁধে মাথা রেখে দোলনায় বসে আছে আর আবরাজ এক দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। তা দেখে মেহেক মুচকি হাসি দিল। মেহেক জানেন মন্ত্রী মশাই, এই বাড়িটা আমার বাবার শেষ চিহ্ন। আমি জানতাম ওরা আমাকে কেন নিজেদের কাছে রেখে বড় করেছে। আবরাজ, তুমি কিভাবে জানলে? মেহেক, আমি একদিন মামা আর মামিকে বলতে শুনেছিলাম যে আমার বয়স 18 হলেই তারা আমার থেকে এই বাড়ি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। মেহেক এতটুকু বলেই আরো চোখে আবরাজের দিকে তাকালো। দেখতে পেল আবরাজ নির্বিকার ভঙ্গিতে আছে। তা দেখে মেহেক অবাক হলো। মেহেক, আপনি কি এসব জানতেন? আবরাজ, হ্যাঁ, শুধু তাই না, তোমার বিয়ে কেন তাড়াহুড়ো করে দিতে চাইলো তাও আমি জানি। মেহেক, কেন? আবরাজ, তোমার মামা মামি জেনে গেছিল কোনো এক শহরের ছেলের সাথে তোমার সম্পর্ক হয়েছে। তারা ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা এই সম্পত্তি হারিয়ে ফেলবে। তাই তারা এক বুড়ো লোকের সাথে তোমার বিয়ে ঠিক করেছিল আর শর্ত দিয়েছিল বিয়ের পর যেন তোমার এই সম্পত্তি তোমার মামা মামির নামে লিখে দেয়। মেহেক অবাক হয়ে বলল, মেহেক, আপনি এত কিছু জানলেন কিভাবে? আবরাজ, তুমি কি ভুলে গেছো আমি একজন মন্ত্রী? মেহেক, জানেন মন্ত্রী মশাই, আমি কঠিন হতে চেয়েও পারতাছি না। কেন আমি কঠিন হতে পারতাছি না বলতে পারবেন? আমি তো চাই কঠিন হতে আবরাজ, কারণ তুমি তোমার মায়ের মতো কোমল, সহজ সরল। অন্যদিকে অন্ধকার রুমে বসে আছে একজন অজানা ব্যক্তি। তার চোখে মুখে চিন্তার ছাপ। একে একে তার সকল ব্যবসা বন্ধের পথে। তবে তিনি ভালো করেই বুঝতে পেরেছে তার এই ব্যবসা বন্ধের পেছনে চৌধুরীর বাড়ির 3 ছেলে হাত আছে। তখনই তার একজন চেলা দৌড়ে আসলো ভেতরে। চেলা, বস, খবর আছে। বস, বলো কি খবর? চেলা, চৌধুরী বাড়ির সবাই দিনাজপুরে শ্যাম পড়ে গেছে। বস, হোয়াট? কখন গিয়েছে? চেলা, আজ দুপুরে পৌঁছে গেছে। বস লোকটি হাতের ইশারায় চেলাকে চলে যেতে বলল। চেলা চলে যেতে অন্ধকার রুমের গোমট ভাবটা যেন আরো বেড়ে গেল। বস লোকটি হাতে ফোন নিয়ে কল দিল আমজাদ শেখকে। বস, আমজাদ। গম্ভীর স্বরে, আমজাদ, জি বস। বস, চৌধুরী পরিবার শ্যাম পড়ে গেছে। ওইখানে কি হয় না হয় সকল খবর আমার চাই। আমজাদ, পেয়ে যাবেন বস। কথাটি শুনে কল কেটে দিল বস লোকটি। কল কেটে নিশ্চিন্তায় আরামে বসে পড়ল। ঠিক তখনই কর্কশ শব্দে বস লোকটি ফোন আবার বেজে উঠল।
দেখতে পেল তার গুপ্তচর রবিন ফোন করেছে। বস, হ্যাঁ রবিন, বল কি খবর পেয়েছিস? রবিন, বস, আপনার বিবস্ত সহযোগী NSI এর এডিজি শাকিলকে কিডন্যাপ করা হয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিনের মুখ থেকে এমন কথা শুনে বস লোকটি ভয় পেয়ে গেল, কারণ তার কাছে অনেক তথ্য রয়েছে। যদি চৌধুরী পরিবারের 3 ছেলে শাকিল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তাকে ওরা খুব শীঘ্রই খুঁজে বের করবে। বস লোকটি তোতলাতে বলল, বস, কে করেছে জানতে পেরেছিস কি? রবিন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া স্মার্ট স্যাডোকিং এর লোকজন। আমার মনে হচ্ছে ওর হয়তো স্যাডোকিং এর কোনো ব্যক্তির সাথে ঝামেলা ছিল, তাই তুলে নিয়ে গেছে। রবিনের মুখে এমন কথা শুনে বস লোকটি একটু স্বাভাবিক হলো, তবুও তার মনে সকল প্রশ্ন থেকেই গেল। সে সকল কল কেটে ভাবতে লাগলো, শ্যাডো গ্যাং তো সবসময় বড় গ্যাং, ওরা কেন বাংলাদেশের মতো একটা সাধারণ দেশের একজন NSI এডিজিকে ধরবে? ওর সাথে তাদের কি শত্রুতা? না, সে আর কোনো কথা ভাবতে পারতাছে না। তরতর করে তার শরীর বেয়ে ঘাম ঝরতাছে। অন্যদিকে মেহেককে জড়িয়ে ধরে শুয়ে আছে আবরাজ, আর মেহেক তার প্রিয় পুরুষের শরীরে ঘ্রাণ নিচ্ছে আর আবেশে চোখ বন্ধ করে আছে। আবরাজ তার পিপাসু দৃষ্টিতে প্রিয়সীর দিকে তাকিয়ে আছে। তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কানে আসতেই আবরাজ যেন বিরক্ত হলো, তবুও প্রিয়াসীকে জড়িয়ে ধরে রাখলো। মেহেক, কি হলো? আপনি ফোন ধরছেন না কেন? আবরাজ, তোমাকে ছাড়তে মন চাচ্ছে না মায়াবতী। মেহেক, আপনি একজন মন্ত্রী, শুধু বউকে জড়িয়ে ধরে থাকলেই চলবে? দেশের জন্য তো কাজ করতে হবে। আবরাজ, দেশের জন্য তো অনেক কাজ করলাম, আজ দিনটা না হয় বউয়ের জন্য রাখি। মেহেক, এত রোমান্টিক হতে হবে না, গিয়ে ফোন ধরুন, হয়তো ইম্পর্টেন্ট কল। দেখেন কেটে গেল, ও বারবার কল দিচ্ছে। আবরাজ এবার বিরক্ত হলো। পরপরই 3 বার কেটে গিয়ে আবারও কল বেজে উঠল। এবার সে প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। ফোন স্ক্রিনে নামটা দেখি সে ভ্রু কুঁচকে তাকালো, দেখতে পেল রাফি লেখা। আবরাজ, কিরে বেটা, তুই আমার লাইফে অবসময়ে এন্ট্রি নেওয়া কবে বন্ধ করবি তাই বল। রাফি, আমি আবার কি করলাম? আবরাজ, সারাদিন কাজ করতে করতে দিন যায়, এখন একটু বউকে আদর করতেছি, তোর তো তা সহ্য হলো না, একের পর এক কল দিয়েই যাচ্ছিস। আবরাজের মুখে এমন কথা শুনে রাফি অবাক হয়ে গেল। রাফি, এই তুই দিনের বেলা বউকে আদর করতেছিস, রাতে কি করিস? হ্যাঁ? আবরাজ দাঁতে দাঁত চেপে বলল, আবরাজ, আমার বউ, আমি কখন আদর করব তা আমার ব্যাপার, তোর কি? আবরাজের মুখে এমন কথা শুনে মেহেক লজ্জায় শেষ। মেহেক পাশ থেকে বালিশ হাতে নিয়ে ছুঁড়ে মারল আবরাজের দিকে। মেহেকের এমন কাজে যেন আবরাজ মজা পেল, তবে এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, আবরাজ, রাফি, বল, কি বলতে কল দিয়েছিস? রাফি মজা করার জন্য কিছু বলতে গিয়েও আবরাজ সিরিয়াস ভঙ্গিতে বলা কথা শুনে আর কিছু বলল না, নিজেকে স্বাভাবিক করে বলল, রাফি, আমি আজ ভোরে বাংলাদেশে এসেছি। ডেভিডের থেকে শুনলাম শাকিল নামে কাউকে ধরতে বলেছিস, একটু আগে ওকে তুলে এনেছি পাতাল নগরীতে। রাফির কথা শুনে আবরাজ খুশি হয়ে গেল। খুশি ভাব লুকিয়ে গম্ভীর স্বরে বলল, আবরাজ, ওকে নিয়ে দিনাজপুর চলে আয়। রাফি, দিনাজপুর কোথায় রাখবি একে? আবরাজ, আমি একটা বাগান বাড়ি ভাড়া নিয়েছিলাম,
ওইখানে তো উঠেনি, তাই ওখানে ওকে নিয়ে তোরা উঠবি। রাফি ওইখানে উঠলে অনেকে সন্দেহ করবে, তার থেকে বরং বাংলাদেশে সিহাব আছে না, যাকে তুই লন্ডনে থাকতে লেখাপড়া খরচ দিতি, আব্রাসুম মনে আছে সিহাবের কথা? তো সিহাবকে দিয়ে কি করবি? রাফি সিহাব এখন দিনাজপুর স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি করে, ও জামতলিতে একটা বাড়ি বানিয়েছে, আমরা ওইখানে উঠি। আব্রাস ঠিক আছে, কখন রওনা দিবি? রাফি 10 মিনিট পর রওনা দেব। আব্রাস ঠিক আছে, সাবধানে আসবি আর চোখ কান খোলা রাখবি। রাফি ঠিক আছে। অন্যদিকে আশরাফ শেখ অনবরত তার মেয়ে জারিনকে কল দিচ্ছে, কিন্তু জারিন কল রিসিভ করতেছে না। আশরাফ শেখ মেয়ের এমন কাণ্ড রীতিমতো রেগে বম হয়েছে। অপরদিকে জারিন কাল রাতে তার চাচু আসাদ মির্জার বলা কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। কাল রাতে সবাই যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন আসাদ মির্জা তার ভাতিজি জারিনকে নিয়ে ছাদে চলে যায়। আসাদ মামুনি, তোমার সাথে আমার কিছু কথা আছে, করুণ সুরে বলল আসাদ মির্জা। জারিন, বলো চাচু, কি বলবে? আসাদ, আমি যে প্রশ্নগুলো করব আশা করি সবগুলো সঠিক উত্তর দেবে। জারিন ঠিক আছে। আসাদ মির্জা রাতের আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল, আসাদ মামুনি, আমি জানি তুমি আরহামকে ভালোবাসো, কিন্তু তুমি চৌধুরী বাড়ির কারো মনের মতো হতে পারবে না। কারণ কি জানো? জারিন আহমেদের পরিবারের সাথে চৌধুরী বাড়ির শত্রুতা। ভাবলিসীন ভাবে উত্তর দিল। আসাদ, এই শত্রুতা কোথা থেকে উৎপত্তি তুমি কি জানো? জারিন হুম বাবা বলেছে, আয়ান চৌধুরীর বাবা আমাদের দাদাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মেরে ফেলেছে, এবং আয়ান চৌধুরী চাচাও আমার ফুপির সাথে প্রতারণা করে তাকে আত্মহত্যা করাতে বাধ্য করেছে। জারিনের মুখ থেকে এরকম উত্তর শুনে আসাদ মির্জা আকাশের দিকে তাকালো। হয়তো নিজেকে অপরাধী মনে হচ্ছে, কারণ আজ তাকে তার পরিবারের অন্ধকার দিকটা তারই ভাতিজির সামনে আনতে হবে। আজ থেকে হয়তো তার ভাতিজিও তার পরিবারের সবাইকে ঘৃণা করবে। আসাদ মির্জা জারিনের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, আসাদ, তোমাকে যা বলা হয়েছে সবই ভুল এবং মিথ্যে। আসাদ মির্জা মুখ থেকে এমন কথা শুনে জারিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জারিন অবাক হয়ে তার চাচুর দিকে তাকালো। এরপর উত্তেজিত কণ্ঠে বলল, জারিন, কি বলছে এসব চাচু? এসব যদি মিথ্যে হয় তাহলে সত্যি কি? আমি সত্য জানতে চাই। প্লিজ চাচু, আমাকে সত্য বলো, আমি সকল সত্য জানতে চাই। আসাদ মির্জা তপ্ত শ্বাস ফেলে বলতে লাগলো, অতীতে ঘটে যাওয়া সকল ঘটনা আপনারা তো সব জানেনই, যা বিগত পূর্বে বলা হয়েছে। আসাদ মির্জা মুখ থেকে শেখ পরিবারের অন্ধকার ইতিহাস শোনার পরে জারিন যেন কান্নায় ভেঙে পড়ল। সে ভাবতেও পারেনি তার পরিবার এতটা খারাপ। ভাতিজিকে ভেঙে পড়াতে দেখে আসাদ মির্জা তাকে আটকালো না, গম্ভীর স্বরে বলতে লাগলো, আসাদ মামুনি, তুমি যদি এরকম অহংকারী ভাব নিয়ে চৌধুরী পরিবারে থাকতে চাও, তাহলে তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে না। তুমি জানো কি, আমরা যখনই এ বাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম, তুমি আমাদের সাথে যে ব্যবহার করেছিলে, আমি অনেক রেগে গেছিলাম। কিন্তু যখন জানতে পারলাম তুমি আমার ভাতিজি, তখন আর আমি রেগে থাকতে পারিনি। হয়তো এটা রক্তের টান। তবে তুমি ভেবে দেখো, তোমার চাচি আম্মা কিন্তু তোমার প্রতি সেই নেগেটিভ ধারণাটাই রেখেছে।
সে কিন্তু না পাল্টাতে পারেনি। আসাদ মির্জা কথা শুনে জারিন মাথা নিচু করে নিল, যার অর্থ সে ক্ষমা প্রার্থী। জারিনের মাথা নিচু করা দেখে আসাদ মির্জা জারিনের মাথায় হাত দিল এবং বলল, আসাদ মামুনি, তুমি জানো কি চৌধুরী বাড়ির কোন মেয়ে এবং বউ কখনো মাথা নিচু করে না? চৌধুরীরা সবসময় মাথা উঁচু করেই থাকে। চৌধুরীরা যদি মাথা নিচু করত তাহলে আজ শেখ পরিবারের সাথে এরকম দ্বন্দ্ব থাকতো না। আয়ান চৌধুরীর বাবা চাচাও খুন হতো না। কথাটি বলে আসাদ মির্জা স্থান ত্যাগ করলো। আসাদ মির্জা চলে যেতে জারিন ভাবতে লাগলো, এই জন্যই কি আরহাম তার সাথে সবসময় খারাপ আচরণ করে? এই জন্যই কি আরহাম তাকে ভালোবাসে না? এই জন্যই আরহাম তাকে স্ত্রীর প্রাপ্য সম্মানটুকু দেয় না? বর্তমান জারিন সবকিছু ভেবে সিদ্ধান্ত নিল, আজ থেকে সে শেখ পরিবারকে ঘৃণা করবে। আজ থেকে সে মনে প্রাণে চৌধুরী পরিবারের বউ হওয়া চেষ্টাও করবে। হ্যাঁ, সে জানে এই কাজ করতে তাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কাঠ খোট্টা পড়াতে হবে, অনেক টিটকারি মূলক কথা শুনতে হবে। এই কথাটা অবশ্য তার স্বামী শোনাবে। এসব ভাবতে ভাবতেই তার ফোনটি আবারও বেজে উঠল। সে ফোন স্ক্রিনে তাকিয়ে দেখল তার বাবা আবারও তাকে ফোন দিয়েছে। এবার সে ইগনোর করলো না, কলটা রিসিভ করলো। জারিন, হ্যালো বাবা আমজাদ, এই তুমি কোথায় থাকো? তোমাকে কতবার ফোন দিই, ফোন ধরার কোনো নাম গন্ধ নেই। রেগে কথাটি বলল। জারিন, আসলে বাবা আমি একটু বাইরে ছিলাম আর ফোনটাও রুমে ছিল, এজন্য কল ধরতে পারিনি। বলো কি বলবে? শান্ত কণ্ঠে বলল। আমজাদ, শুনলাম তোমরা দিনাজপুরে গেছো, তাই ওইখানে কেন গেলে? জারিন একটু মুচকি হাসলো। সে বুঝতে পেরেছে তার বাবা তাকে কেন কল দিয়েছে। সে ঘুরিয়ে পেয়েছে জানতে চাচ্ছে চৌধুরী পরিবারে ইনফরমেশন, তাই সে বলল, জারিন, এখানে মেহেকের বাবা আয়মান চৌধুরীর কবর রয়েছে, তাই সবাই মিলে এসেছে আয়ান চৌধুরীর কবর জিয়ারত করতে। আর রাখছি বাবা, আমাকে আরহাম ডাকতেছে। কথাটি বলে আমজাদ শেখকে কোনো কথা বলতে না দিয়েই জারিন কলটা কেটে দিল। কারণ সে জানে যতক্ষণ কলে কথা বলবে ততক্ষণ আমজাদ শেখ ঘুরিয়ে পেঁচিয়ে তথ্যগুলো জানতে চাইবে। সে তো মনে স্থির করেছে আর কোনো তথ্য শেখ পরিবারকে দেবে না, আরও সেও শেখ পরিবারের ওপর প্রতিশোধ নেবে। তাকে গুটি হিসেবে ব্যবহার করে আরহাম এর কাছে খারাপ বানাবে। চৌধুরী পরিবারের কাছে খারাপ বানানোর জন্য, কারণ শেখ পরিবারের সবাই তো জানতো আরহামকে সে কতটা ভালোবাসে। তার এই ভালোবাসাকে গুটি বানিয়েছে তার বাবা চাচারা, অথচ সে বোকার মতো তার বাবা চাচাদের কত বিশ্বাস করত। সন্ধ্যাবেলা সবাই মিলে বসে আছে মেহেকের বাসার ড্রয়িং রুমে। ঠিক তখনই মেহেক আবরারের উদ্দেশ্যে বলল, মেহেক, আবরার, তোকে যে একটা কাজ দিয়েছিলাম, কাজটা করেছিস? আবরাজ, হ্যাঁ ভাবি মা, তুমি চিন্তা করো না, কাজটা হয়ে গেছে। জিনিসটা আমার রুমে রয়েছে, আমি কি এখন নিয়ে আসবো? মেহেক, নিয়ে আয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মেহেকের দিকে। কেউ ভেবে পাচ্ছে না সে আবরারকে কি এমন কাজ দিল, তাও দিনাজপুরে এসে। রেহানা চৌধুরী অবাক হয়ে মেহেকের উদ্দেশ্যে বলল, মা, কিরে তুই আবরারকে কি এমন কাজ দিলি, তাও দিনাজপুরে এসে? মেহেক, বড় মা, বাবা এই বাড়ি করার পরে এই বাড়ি কোনো নাম রাখিনি, তবে বাবা মায়ের মৃত্যুর পরে মামা আমি এই বাড়ির নাম শিকদার বাড়ি রেখেছিলাম। তখন আমার অনুমতি নেয়নি, নেবে কিভাবে?
তারা তো প্রয়োজনই মনে করেনি। এখন আমি চাচ্ছি আমাদের এই বাড়ি নাম চৌধুরী বাড়ি রাখবো। তাই আবরারকে চৌধুরী বাড়ি নাম ফটক বানিয়ে আনতে বলেছিলাম। এর মধ্যে আবরার নাম ফটক নিয়ে হাজির। আবরারকে নাম ফটক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেক বলল, মেহেক, আবরার তোকে তো মিস্ত্রির ব্যবস্থা করতে বলেছিলাম, করেছিস? আবরার, হ্যাঁ, সে অলরেডি বাসার উঠোনে দাঁড়িয়ে আছে। আমি তাকে ভিতরে আসতে বলেছি আর আমি যাচ্ছি নাম ফটক লাগাতে। মেহেক মাথা নাড়িয়ে সম্মতি দিল। মেহেকের সম্মতি পেয়ে আবরার চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এবং তারা সবাই খুশি। তারা বুঝতে পেরেছে মেহেক সাহসী হয়ে উঠতেছে, তার নিজের অধিকার বুঝে নিতে শিখতেছে। রাতের বেলা মহসিন শিকদার, রাবেয়া শিকদার এবং রেশমা এক রুমে বসে আছে। মহসিন শিকদার এবং রাবেয়া শিকদারকে একটা রুম দেওয়া হয়েছে। তাদের রুমে আয়ান চৌধুরী এবং রেহানা চৌধুরীকে থাকতে দেওয়া হয়েছে আর রেশমাকে রান্নাঘরে থাকতে বলেছে মেহেক। মেহেকের মামি, মহসিন, তুমি কি কিছু ভেবেছো? এখন কি করবে? এই মেহেক আর আগের মেহেক নেই, ও এখন অনেক সাহসী হয়েছে। রাবেয়া শিকদারের কথায় মহসিন শিকদার বলল, মেহেকের মামা হবেই তো আইমানের রক্ত বলে কথা। আইমান যেমন সাহসী ছিল, ও চেয়েছিল ওর মেয়েও তেমনই সাহসী হোক। তবে তার আগেই তো সে মারা গেল। আমরা মেহেককে ভীতু বানিয়ে রেখেছিলাম, কিন্তু পারিনি। রেশমা, মা, আমি এভাবে থাকতে পারবো না। মেহেকের হুকুম পালন করতে পারবো না। আমাকে নানু বাড়ি পাঠিয়ে দাও, আমি নানু বাড়ি চলে যাব। রেশমার মুখ থেকে এমন কথা শুনে রাবেয়া শিকদার রেশমাকে ধমক দিল এবং বলল, মেহেকের মামি, চুপ থাক বলদ, তোর মাথায় তো কোনো বুদ্ধি নেই। মেহেককে দেখে কিছু শিখে। রেশমা, আমার সামনে ওই মেহেকের নাম নিবে না তো, ওর নাম শুনলেই আমার রাগ ওঠে। মেহেকের মামি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, কাজে লাগাতে পারলে আমরা সবাই রাজার হালে চলতে পারবো। আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমাদের মেয়ে ও রানী হয়ে থাকবে। রাবেয়া শিকদারের কথা শুনে মহসিন শিকদার এবং রেশমা অবাক হয়ে গেল। মেহেকের মামাকে প্ল্যান বলো। মেহেকের মামি, আমি শুনেছি চৌধুরী বাড়ির বড় দুই ছেলে বিবাহিত, কিন্তু ছোট ছেলে আবরার এখনো বিয়ে করেনি। রেশমা, তো তাতে আমাদের কি? রাবেয়া শিকদার মেয়ের কথায় অত্যন্ত বিরক্ত হলো। বিরক্ততা রেশ নিয়ে বলতে লাগলো, মেহেকের মামি, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন রেশমা আবরারের রুমে ঢুকে পড়বে। আবরার তখন ঘুমিয়ে থাকবে। রেশমাও আবরারকে জড়িয়ে ধরে থাকবে। তার কিছুক্ষণ পর রেশমা তার চুল এলোমেলো করবে এবং কাপড়ের কিছু অংশ ছিঁড়বে। এরপর চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করব। এরপর আমরা সবাই ঝামেলাটা মিটমাট করার জন্য চৌধুরী পরিবারের সাথে কথা বলে আবরার আর রেশমার বিয়ে দেব। কেমন লাগলো আমার বুদ্ধিটা? মেহেকের মামা, দারুণ। রেশমা, কিন্তু আমার তো আবরার না, আবরাজকে পছন্দ। মেহেকের মামি, তুই চুপ থাক, ওই মন্ত্রী সুবিধার না, এর থেকে নাই মামার চেয়ে কানা মামা ভালো। রেশমা, ঠিক আছে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আসে তখন রেশমা ধীরে পায়ে আবরারের রুমে প্রবেশ করলো। প্রবেশ করে এমন প্ল্যান অনুযায়ী কিছুক্ষণ জড়িয়ে ধরে এরপর চুল এলোমেলো এবং কাপড় ছিঁড়ে এরপর চিল্লানো শুরু করে। গভীর রাতে একটাই মেয়ের চিল্লানোর শব্দ শুনে
চৌধুরী পরিবারের সবাই হাজির হয়। চৌধুরী পরিবারের সবাই হাজির হয়ে যখন রেশমা আর আবরারকে এই অবস্থায় দেখতে পায়, সবাই তো অবাক হয়ে যায়। রেশমার এই অবস্থায় এবং আবরারের সাথে রেশমার লিপস্টিক এর সাথে ঠোঁটের চিহ্ন দেখে রুষার বুকের ভেতর অনেক কষ্ট হতে লাগলো। তার অনুভূতি শূন্য হয়ে গেল, তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা হয়ে গেল। সে ভাবতেও পারতেছে না আবরার আর রেশমা। চৌধুরীর বাড়ির সবাই স্থির। আসাদ মির্জা দৌড়ে চলে গেল রুষার কাছে। তিনি জানেন তার মেয়ে ভেঙে পড়েছে, আর কেউ না জানলেও সে তো জানে তার মেয়ের অনুভূতির কথা। আসাদ মির্জা রুষার সামনে দাঁড়ালেই রুষা হাত দিয়ে থামিয়ে দেয় এবং দৃঢ় কণ্ঠে বলে, রুষা আসাদ শেখ, আপনার কোনো সহানুভূতির দরকার নেই আমার। আমি নিজেকে সামলাতে পারবো। জীবনটা যেখানে নাট্যমঞ্চ, সেখানে আমিও একজন অভিনেত্রী। অপরদিকে রাবিয়া শিকদার বিলাপ করে কান্না শুরু করলো এবং বলতে লাগলো, আমার মেয়ের এখন কি হবে? আমার মেয়েকে এখন কে বিয়ে করবে? মেহেক, তুই প্রতিশোধ নিতে তোর ভাইকে দিয়ে এই জঘন্য কাজটা করে নিয়েছিস, তাই না? এখন কি হবে রাবিয়া শিকদার এবং মহসিন শিকদারের জঘন্য প্ল্যানে? আবরার কি ফেঁসে যাবে নাকি বেঁচে যাবে? এখন কি আবরার রেশমাকেই বিয়ে করবে? আবরার যদি রেশমাকে বিয়ে করে তাহলে রুষার কি হবে? জানতে চোখ রাখুন আমার টাইমলাইনে। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আসবে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলবে।